ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আমি ইতিমধ্যে কিছু কথা বলেছি, কিন্তু বিভিন্নভাবে বুঝতে পারলাম বা আমাকে বলা হলো যে আমার এই কথাগুলো কেউ শুনতে পায়নি। এটা হয়তোবা নেটের কোনো কারণে বা কোনো না কোনো কারণে। তো আমি অত্যন্ত দুঃখিত। এটা আমার নিজের দোষ কিছু নয়। এটা আমি বাধ্য। তো আমি আবার নতুন করে শুরু করছি আমার কথাগুলো। প্রথম কথা হচ্ছে যে আজকে হচ্ছে ফেনী মুক্ত দিবস। এই ফেনী মুক্ত দিবসে আমাকে ফেনীর মুক্তিযুদ্ধের সময়কার কিছু স্মৃতিচারণ করতে হবে ভবিষ্যৎ ইতিহাসে লিপিবদ্ধ থাকার জন্য। আমি জানি আপনারা কি জানতে চান, কি শুনতে চান এই মুহূর্তে, সেটা আমার অজানা নয়, কিন্তু আমার এটাও তো আজকে বলতেই হবে, কেননা ফেনী মুক্ত দিবস। তো সেই জন্য আমি একটু সংক্ষেপ করে ফেলবো, যদিও আমার পরিকল্পনা ছিল বিস্তারিত কথা বলবো ফেনী মুক্ত দিবসের উপরে। এখন আমি একটু সংক্ষেপ করে ফেলবো, যেহেতু আমার ইতিমধ্যে 10 মিনিট সময় অনাহুত নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমি বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালে যুদ্ধে যোগ দেই। আমাকে আসম আব্দুর রব, উনি বিলোনিয়া এসে আমাদের ফেনীর যে কয়জন সচেতন লোকরা আমরা ছিলাম, আমাদেরকে উনি নাম লিস্ট করে তালিকাভুক্ত করেন এবং সেই অনুযায়ী আমরা আগরতলার কলেজ টিলা হয়ে বিভিন্ন কেন্দ্র ঘুরে শেষে চাকুলিয়ায় গিয়ে প্রায় 3 মাসের সিএনসি স্পেশাল ক্যাডেটের ট্রেনিং নিয়েছি। আমাদের অন্যান্য মুক্তিযোদ্ধারা যারা ট্রেনিং নিয়েছেন সেনাবাহিনীরা ছাড়া, তারা কিন্তু আমাদের মতো সিএনসি স্পেশাল ক্যাডেট নয়। আমাদের এটা ছিল একটা বিশেষ ফোর্স। তো আমি আগেই বলেছি যে আমি সংক্ষিপ্ত করব। আমি সেখানে ট্রেনিং শেষে একটা প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 100 যোদ্ধাকে নিয়ে আমি পরশুরাম এলাকায় আমাদের একটি যুদ্ধক্ষেত্র ছিল, সেখানে যোগ দিলাম। তো আমাদের এটা ছিল সেক্টর 2-এর অধীনে। সেক্টর 2-এর সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ সাহেব। উনি আহত হয়ে গেলে পরে মেজর হায়দার সাহেব সেক্টর কমান্ডার হলেন। আমাদের জাফর ইমামও তখন এটা ছিল সাবসেক্টর কমান্ডার। আমি তার সঙ্গে কাজ করি, আমরা একসাথে যুগ সাজসে কাজ করেছি এবং অত্যন্ত সফলভাবে সুন্দরভাবেই করেছি। তো এই সময়ে আমি আবার যেই যুদ্ধক্ষেত্রটা, ওটা হচ্ছে পুরা সুবার বাজার এলাকা, পুরা 1 নম্বর মির্জানগর ইউনিয়ন। ওখানে প্রায় 10-12টা গ্রাম নিয়ে এই ইউনিয়ন পার হয়ে পরশুরাম যেতে হয়, মধ্যখানে মুহুরী নদী। তো আমরা এসেই প্রথম দিনেই পড়ে গেলাম একেবারে সম্মুখ সমরে। আমাদের সঙ্গে যারা আছে তারা সহ তাদেরকে আমরা এসেছিলাম রাত্রেই হঠাৎ করে কিছু মুক্তিযোদ্ধা এসে বলল যে আপনারা সহ তাড়াতাড়ি করে আসেন, আমরা মুক্তাঞ্চলে যাব, সেখানে পাক সেনারা ঢুকে যাচ্ছে, এটা প্রতিহত করতে হবে। কিন্তু আমরা তখন পর্যন্ত পথঘাট চিনি না, কোথায় ওদের অবস্থান, কোথায় আমাদের অবস্থান, কিছুই জানি না। তবু আমরা কোনো রকমে সেটা সামাল দিয়ে সকালবেলা বোঝা গেল যে না, ওরা আর আসতে পারেনি, ওরা আসেনি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি জানি না বাংলাদেশের আর কোথায় ছিল, কিন্তু ফেনী অঞ্চলে আমাদের পরশুরামের এই মির্জানগর ইউনিয়ন কিন্তু এক মুহূর্তের জন্য কোনোদিন পাক সেনাদার বাহিনীর করতলগত হয়নি, এটা মুক্ত ছিল। এই মুক্তাঞ্চলে আমাদের বিশাল একটা বাহিনী বা অনেকগুলো ছেলে পেলে বেকার ঘুরছিল। আমি ওদেরকে সেখানে অর্গানাইজ করি এবং সেটার নাম দিয়েছিলাম সিভিল ডিফেন্স। এই সিভিল ডিফেন্সের ছেলেরা সহ আমরা পুরো যুদ্ধের সময়টা বলতে গেলে আমি একেবারে পুরো 6 ডিসেম্বর পর্যন্ত ওখানে অবস্থান করেছি, ওখানে থেকেই যুদ্ধ করেছি। তারপরে
ওখান থেকে সরাসরি আমি সুবার বাজার এলাকা থেকে বা রকিবদের ঘর থেকে শুরু করে পায়ে হেঁটে এই আমার লোকজনকে নিয়ে আমি পায়ে হেঁটে ফেনী শহরে আসি এবং ফেনী শহরের মডেল স্কুলের দক্ষিণ পাশে একটু খোলা খালি জায়গা ছিল, সেই জায়গায় এসে প্রথম বসি, মাটিতে বিশ্রাম নেই। তো ওই সময় যাওয়ার সময় আমি শহীদ মিনারে দেখি 3টা লাশ এবং যেতে যেতে লোকজনকে জিজ্ঞেস করছিলাম এই লাশগুলো কার। বলা হলো একজন হলো রামপুরের ইলিয়াস, সম্ভবত একজন হচ্ছে সোনাগাজীর 1 নম্বরের ওবায়দুল হক, আরেকজন কার যেন কথা বলছিল আমি ভুলে গেলাম। তো এদের লাশের সঙ্গে আবার উলঙ্গ অবস্থায় সিগারেট লাগিয়ে রেখেছে। সাধারণ মানুষ কিন্তু এদেরকে মেরে ফেলেছে। বলা হয়েছিল যে ইলিয়াসকে দাগনভূঞা থেকে ধরে আনা হয়েছিল, সেই নির্যাতনের মুখে ফেনী জেল গেটেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো আমি এরপরে রাত 8টা-9টার দিকে আমার সাথীদেরকে নিয়ে আমি কলেজ হোস্টেলে চলে আসি। ফেনী কলেজ হোস্টেলে সবাইকে জায়গায় করে দিয়ে আমি হেডমাস্টার সাহেবের যেটা বাসা ছিল ওখানে অবস্থান গ্রহণ করি। এমন সময় আমার কাছে আমার চাচাতো ভাই মোহাম্মদুল্লাহ, আমার ফুফাতো ভাই আব্দুল হক এবং তখনকার বাংলা বইয়ের কোম্পানি গোলাম রসুল, এরা সহ আরো 2-1জন সাধারণ লোক এসে বলল খুব কাকুতি মিনতি করে যে এরা তো মারা গেছে, কিছু করার নাই, আমরা এদের লাশটা নিয়ে গিয়ে কবরস্থ করতে চাই। তো আমি অবশ্য অন্য কারণে একটু বিষয়টা নিয়ে চিন্তা করলাম সামান্য। তারপরেই আমি বললাম খাজা সাহেব কি বলে খাজা সাহেব আপনার কাছে পাঠাইছে। আমি বললাম আমি যদি অনুমতি দিই ওনার আপত্তি নাই তো? বলে না না, উনি তো আপনার কাছে পাঠাইছিল। আমি আর কোনো সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব না করেই বলেছি যান, নিয়ে যান, আমার দায়িত্বে যা হওয়ার হবে। কেননা আমার একটা হাদিস জানা ছিল, সেটা হচ্ছে একবার এক ইহুদির লাশ আমাদের নবী করিম ও তার সাহাবীরা এক জায়গায় বসে আলোচনা করছিলেন। তখন এক ইহুদির লাশ নিয়ে ইহুদির কিছু লোক ওই এলাকা বা ওনাদের সামনে দিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর যখন ওরা একেবারে নবী করিমের সামনে এসে পড়েছেন তখন উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যখন আবার বসলেন, এক সাহেবী বলছিলেন যে এটা তো স্যার এইভাবে হুজুর, এটা তো ইহুদির লাশ। এটা আপনি বলে ইহুদির লাশ কিনা আমার জানার দরকার নাই, তবে ইহুদি হলেও জানলেও আমি দাঁড়াতাম। কেননা যে কোনো মানুষ যারা পৃথিবীতে এসছে তারা যখন মৃত্যুবরণ করে তারা তখন আর কারো শত্রু থাকে না, ওরা কারো উপকারও করতে পারে না, ওরা কারো কোনো ক্ষতিও করতে পারে না। সুতরাং তাদের সঙ্গে শত্রুতা করার কোনো বিষয় নাই, এটা তোমরা মনে রাখবে। যেই গোত্রের যেই ধর্মের যেই হোক মারা যাওয়ার পরে তার সঙ্গে শত্রুতা করবে না, পারলে তাকে সম্মান করবে। সেই জন্য এরা যখন মরে গেছে, এরা লাশ হয়ে গেছে, ওদেরকে আর আমি সেই মুহূর্তে শত্রু বিবেচনা ওই নবীজির কথার কারণে করতে চাইলাম না। তো যাই হোক, তারা খুশি হয়েছিল গেছে এবং ঠিকঠাক মতো এটা হয়েছে। এখন ফেনী মুক্ত দিবসের বিষয়ে প্রশ্ন হলো যে আসলে সত্য অস্বীকার করাটা কখনোই ঠিক নয়। আমরা কিন্তু পাক হানাদার বাহিনীকে যুদ্ধ করে ফেনীকে মুক্ত করি নাই। আমরা 6 তারিখের আগেই 3 তারিখেই ফেনী থেকে সমস্ত পাক হানাদার বাহিনী কুমিল্লা হয়ে ঢাকার দিকে চলে গেছিল। একইভাবে হানাদার বাহিনী যখন ফেনীতে ঢুকে আক্রমণ করে তখনও কিন্তু আমাদের সঙ্গে তাদের যুদ্ধ হয় নাই, তারা যুদ্ধ করে ফেনী মুক্ত করে নাই। কেননা আমরা তখন কোনো নিরস্ত্র, আমাদের কাছে কিছু নাই, ট্রেনিং নাই, অস্ত্র নাই, যুদ্ধের কোনো জ্ঞান নাই। আমরাও তখন সেভাবে চলে গেলে তারা প্রায় বিনা যুদ্ধেই পাগলামিয়ার এই জায়গাটা বিনা যুদ্ধেই
তারাও দখল করেছিল, আমরাও দখল করেছি। তো এটা আরেকটি জিনিস হচ্ছে যে এই মুক্ত দিবসে আমি প্রথম ফেনী শহরে প্রবেশ করি মুক্তিযোদ্ধাদের মধ্যে। এমনি বোধহয় খাজা সাহেব আমার একদিন আগে এসেছিল, অথবা জাফর ইমাম আরও আগে এসেছিল, কিন্তু জাফর ইমাম তখন কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে গেছিল। তো আমি যে কয়দিন ছিলাম প্রথম থেকে বেশ কয়েকদিনই আমি কাউকেই ফেনী শহরে দেখি নাই। তো ফেনী শহরে সম্পূর্ণভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয়েছে। ঘুপচি মেরে থাকা কোনো রাজাকার কাউকে কোথাও আক্রমণ করে কিনা বা কোনো নাশকতা করে কিনা সেগুলো আমাদেরকে দেখতে হয়েছে। কিছুদিন পর আমি আমার সোনাগাজী অঞ্চলের, ফাজিলপুর অঞ্চলের বা দাগনভূঞা অঞ্চলের যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিল, আমি তাদেরকে সবাইকে বিদায় করে দিয়ে ডিনোভা হোটেলে মাত্র 2টো রুম নিয়ে সেখানে আমি আমার আস্তানা করেছিলাম। তো আমি মুক্তিযুদ্ধে জয়েন করে আরো যেসব স্মৃতি কথা আছে সেসব এক সময় বলবো, যখন আরো সময় পাবো। এখন এবার আমি আজকে ফেনীতে প্রশাসন ফেনী মুক্ত দিবস পালন করেছে, এটার উপরে কিছু কথা বলবো। এটা বলতেই হবে, দুর্ভাগ্যজনক কিছু ঘটনা আছে। একটা হচ্ছে ফেনী জেলা প্রশাসনকে সরকারিভাবে নির্দেশ দেয়া হয়, সেটা হচ্ছে জাতীয় 2টা দিবসে 16 ডিসেম্বর এবং 26শে মার্চে তারা সরকারিভাবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে। এটাই রেওয়াজ, এটাই নিয়ম, বিগত দিনগুলোতে এটাই হয়ে এসেছে। কিন্তু আজকে এই প্রথম ফেনীর জেলা প্রশাসন ফেনীর মুক্তিযোদ্ধাদের চিঠি দিয়ে দাওয়াত করে ফেনী শিল্পকলা একাডেমিতে জড়ো করেছে। তারই পাশে আমাদের ক্যাডারেরা জড়ো হয়েছিল। তারও আগে শহীদ মিনারে একটা সমাবেশের মতো স্কুল কলেজের ছেলেদের দিয়ে হয়েছিল। প্রথমেই আমি ফেনী মুক্ত দিবসেও অত্যন্ত গুরুত্ব সহকারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়ায় প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই, দিতেই হবে। আবার আমিও একটা চিঠি পেয়েছি, আমাকেও একটা চিঠি দেয়া হয়েছে। সেখানে একটা দুর্ভাগ্যজনক বিষয় আছে, সেটা 1 সেকেন্ড পরে বলবো। এই ঘটনার পরে 2টো অত্যন্ত বিরক্তিকর ঘটনা। ফেনী মুক্ত দিবস পালিত হলো, সেই মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের যেই স্মৃতিসৌধটা করা হয়েছে জেলখানার ঠিক উত্তর পাশে, সেখানে কেউ একটি ফুল, একটি তোড়া কিছুই দিল না। এটা কিরকম পালন করা হলো এবার আমার শ্রোতা যারা তারাই বুঝে নিন। সেখানে এখনো গেলে দেখবেন কেউ দিকটায় গিয়ে শহীদ মিনারে কোনো সম্মান প্রদর্শন করে নাই। এ থেকেই কিছুটা আঁচ করা যায় যে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্যই ফেনী মুক্ত দিবস প্রশাসন পালন করেছে। কিন্তু এর মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে, এটা নিজের ব্যাপার তবুও বলবোই, সেটা হচ্ছে এটা অবশ্যই প্রশংসনীয় যে ফেনীর 50 জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত হয়ে তাদের জন্য 50টা ক্রেস্ট তৈরি হয়েছিল এবং তার মধ্যে সম্ভবত ভিপি জয়নাল, কাজী নুরুন নবী, আমার নাম এবং আরেকজন আমাদের এর নাম কি, ওই যে আমাদের আমার সঙ্গের হাজারি, তো করিম হাজারি। তো ওই ক্রেস্টগুলো দেওয়ার সময় তাদের সকলের নাম উচ্চারিত হয়েছে, কিন্তু একমাত্র আমার ক্রেস্টটাই আমাকে ঠিক দেওয়া হয় নাই। আমি ফেনী থানা মুক্তিযোদ্ধা কমান্ডারকে দায়িত্ব দিয়েছিলাম যে আমারটা তুমি গ্রহণ করিও। পরে আমি যখন রহমান, ওই যে ডেপুটি কমান্ডার জেলার,
তাকে জিজ্ঞেস করলাম, সে বলছিল আছে ওটা আমার কাছে। আমি বললাম থাকবা না, আমি এটা অনেকটা গালি দিছি যে এটা এখানে সরাসরি বলা যায় না। তো আমি বললাম যে তাইলে আমার নামটা উচ্চারিত হলো না কেন? বলে এই শেষের দিকে একটু আমি বাইরে আসছিলাম, গোজামিল আর কি, সব দিক থেকে সবকিছু গোজামিল। তো দেখেন উদারভাবে একটা মুক্তিযুদ্ধের অনুষ্ঠানকে কিভাবে দলীয়করণ বা কিভাবে ন্যাক্কারজনকভাবে করা হলো। এখন এখানেও আরো অনেক কথা ছিল, এই কথার মধ্যেও আমি সংক্ষিপ্ত করছি। সেটা হচ্ছে এই অনুষ্ঠানের জন্য অতিথি নির্বাচিত করা হয়েছিল 4-5-6 জন, যাদেরকে তাদের মধ্যে জাফর ইমামের নাম ছিল, উনি প্রধান অতিথি। প্রধান অতিথি জাফর ইমাম অবশ্যই হতে পারে, কেননা সে মুক্তিযোদ্ধা, পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এখন জাফর ইমামের পরের যে নামটি, সেটা হচ্ছে আলাউদ্দিন নাসিম। তারপরে আছে 3 এমপি, আমাদের শিরিন আক্তার আছে, সুরমা আছে, তারপরে নিজামের নাম আছে, কিন্তু একজন এমপির নাম নাই, সেটা হচ্ছে হাজী রহিম। কিন্তু আইনত এটা কোনো প্রক্রিয়াতেই পড়ে না যে এমপি যদি সবাইকেই আমরা সম্মান দেব, অতিথি করব, তাহলে রহিমকে অতিথি না করা, এটা আমি মনে হয় এখানেও একটা অনিয়ম বড় ধরনের করা হয়েছে। সে কে কি হয়েছে জানি না, সে এখন এমপি। সে যেহেতু এমপি, অন্যদেরকে এখানে আনা হয়েছে, তাকেও আনার বিষয়টা ছিল। এবার আমি জানি আমাদের ঢাকায় এখনো রিটায়ার্ড 2 জন বিচারপতি আপনার আছে, মুক্তিযোদ্ধা আছে। আমাদের আউয়াল সাহেব আছেন, ওবায়দুল হক সাহেব আছেন, এছাড়াও ইকবাল সোবহান চৌধুরী, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত। তাকে অতিথিও করা হলো না, দাওয়াতও দেয়া হলো না। এগুলো কি হচ্ছে, কি চলছে, চিন্তার বিষয়। এখন আলাউদ্দিন নাসিম হচ্ছে প্রথম, মানে দ্বিতীয় ব্যক্তি, 1 নম্বর অতিথি। এবার প্রশ্ন করতেই হবে যে আলাউদ্দিন নাসিমটা কে? প্রশাসনের বড় কোনো কর্মকর্তা না, বড় কোনো জাতীয় পর্যায়ের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক নেতা, কিছুই না। তাহলে তাকে কোন ক্যাটাগরিতে ফেলে এখানে অতিথি করা হলো, এবং একেবারে 2 নম্বর অতিথি? এর উত্তর তো ডিসি সাহেব আমাকে না দিলে আপনার বিবেককে দিতে হবে। হয়তো আপনাকে এখানে ফেনি করে সে পাঠিয়েছে, আমি মানলাম। আপনাকে তো আল্লাহ পাঠিয়েছে, আর আপনার মা বাপ তো আপনাকে কত উপকার করেছে, লালন পালন করেছে, জন্ম দিয়েছে, তাদেরকে সম্মান করার প্রশ্ন আছে। কিন্তু আপনি বিচারপতিদেরও মানলেন না, প্রধানমন্ত্রীর উপদেষ্টাকেও মানলেন না, আমাদের অন্য আরো যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরও না। আলাউদ্দিন নাসিম, আমি আলাউদ্দিন নাসিমের প্রতি কোনো ক্ষোভ প্রদর্শন করে কথাটা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি নিয়ম, যে একটা ক্যাটাগরিতে ফেলে তো তাকে অতিথি করতে হবে। ডিসি সাহেব বলেন কোন ক্যাটাগরিতে ফেলে আপনি তাকে এখানে অতিথি করেছেন, অথচ একজন এমপিকে করলেন না। আমার নাম রেখেও, আমার জন্য ক্রেস্ট করেও আমার নামটি উচ্চারণ করলেন না। এখন সেই জন্য আমি বলি, বড় ধরনের খারাপ কিছু উদ্দেশ্য নিয়েই এটা পালন করা হয়েছিল। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছু মুক্তিযোদ্ধাদের কোনো ইতিহাসকে নিয়ে, মুক্তিযোদ্ধাদের কোনো বিষয়কে নিয়ে কারো করা উচিত নয়। ভবিষ্যতের জন্য আমি মুক্তিযোদ্ধা যারা ফেনীতে আছে, যদিও তারাও এখন জিম্মি, তাদের কাছে আবেদন করব যে এগুলোকে প্রশ্রয় দিও না, এগুলোকে প্রশ্রয় দেয়া যায় না। তো এখন আমি শুধু বলি, এবার আগে বলছিলাম যে আমি মধ্যখানে তো কিছু সময় নষ্ট হলো। এবার এটা যেটা আপনারা জানার জন্য উৎসুক হয়ে আছেন, সেটা হচ্ছে হাইকোর্টে আজকের বিভক্তি রায়ের বিষয়টা। আমি আগে যেমন অনেক ব্যাপারে বলেছিলাম, ভবিষ্যৎবাণী করেছিলাম যেরকম, সেরকমই হয়েছে।
এবারও কিন্তু আমি 2 দিন আমার পত্রিকার মাধ্যমে বলেছি যা যা হতে পারে সেটা বলে এটাও বলেছিলাম যে বিভক্ত রায় হতে পারে। আজকেও বলেছি, আমার পত্রিকায় আজকেও লেখা আছে, হেডলাইন ছিল আজ কি হবে। সেখানে যা যা হতে পারে তার মধ্যে বিভক্তি রায় হতে পারে এটাও বলেছিলাম, এবং বিভক্তি রায় হয়েছে। এখন প্রথমেই প্রশ্নটার উত্তর দেওয়া দরকার যে বিভক্তি রায় হওয়ার পরে পরিস্থিতিটা সামনে কি হবে, এবং কি নিজাম হাজারীরা জিতলো, উপকৃত হলো, না সাখাওয়াত উপকৃত হলো। আমি পরিষ্কার করে বলতে চাই স্পষ্টত, সাখাওয়াত উপকৃত হয়েছে। কেননা বিচার কাজের প্রক্রিয়ার অংশ হিসেবে রায় হয়ে গেছে, একটা জায়গা থেকে একটা স্টেজে রায় হয়ে গেছে, যে স্টেজটা পার হওয়ার প্রশ্ন ছিল। এখন এই রায় নিশ্চয়ই বিশ্লেষণ করার প্রশ্ন আছে যে কিভাবে সাখাওয়াত উপকৃত হলো। তার আগে আমি আপনাদের বলে দিই যে ওই আগের মতোই আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি এই মামলা এক চুলো এদিক ওদিক হয় নাই। তারা প্রচার করছে 2 বছর লাগবে বা 3 বছর লাগবে, 6 মাস লাগবে ইত্যাদি। কি লাগবে না লাগবে সেটা চিফ জাস্টিস জানে, কেননা এই মামলাটা এখন ওনার কাছে চলে যাবে। ওনার কাছে গেলে উনি আরেকটা বেঞ্চ করে দেবেন, সেই বেঞ্চে একজনও থাকতে পারেন বিচারপতি, আবার সেই বেঞ্চে 3 জনও থাকতে পারেন, এই 2 জনও থাকবেন, মধ্যখানে আরেকজনকে দিবেন। তারা দ্রুততম সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করবে, তখন তাদের আর বিভক্তি রায়ের কোনো সুযোগ থাকবে না। আমাদেরকে তো এইসব প্রক্রিয়া পার হয়ে আসতেই হবে, তাহলে আমরা একটা বিচার হয়ে গেল, একটা প্রক্রিয়া পার হয়ে গেলাম, এবং সেই প্রক্রিয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হলাম না। কেন ক্ষতিগ্রস্ত হলেন না, কেন হলাম না, তার প্রধান কারণ হচ্ছে আমরা বিভক্তি রায় মানে তো নিশ্চয়ই এমনিতেই বুঝেন, এটা হচ্ছে 2 জন বিচারপতির 2 রকম রায় দিয়েছে। অর্থাৎ প্রথম যিনি 1 নম্বর বিচারপতি তার সঙ্গে 2 নম্বর বিচারপতি বা জুনিয়র বিচারপতি একমত পোষণ করেন নাই, কিন্তু 1 নম্বর বা সিনিয়র বিচারপতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরের গুরুত্বপূর্ণ হচ্ছে জুনিয়র যিনি তিনি। এখন আমাদের এইবারের এই বিভক্তি রায়ের মধ্যে সিনিয়র বিচারপতি রায় দিয়ে দিয়েছেন যে নিজামের সদস্যপদ বাতিল, অর্থাৎ অবৈধ। তাহলে অবশ্যই এবার প্রশ্ন আসে যে কেন অবৈধ। অবৈধ হচ্ছে সে তার জেল খাটা শেষ হয় নাই, তাহলে একটার সঙ্গে আরেকটা এসে যাচ্ছে। এবং এই কথাগুলো তিনি গত 2 বছর ধরে যত পয়েন্ট উঠেছে, যত কথা এসেছে, যত কথা আমাদের উকিল খণ্ডন করেছে, যত কথা তারা উত্থাপন করেছে, প্রায় প্রত্যেকটারই লিখে লিখে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ রেকর্ডে রেখেছেন। যেমন সংসদের প্রতিটি কথা রেকর্ড হয়ে থাকে, উনি ওই আমাদের উকিল, ওই উকিল সকলের কথাবার্তাগুলোকে রেকর্ড করে তার রায় তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে তার সাজা রয়ে গেছে, এবং সাজা রয়ে যাওয়া অর্থাৎ সে সংসদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, সেজন্য অবৈধ হয়ে গেছেন। এবং বিচারপতি যিনি জুনিয়র, ওনার রায় বলেছেন, আচ্ছা না, এই একটি কথা বলে রাখি, এটা হচ্ছে আগামীতে যেই বেঞ্চটা বসবে এটা কিন্তু প্রথম বিচারপতি যেটা রায় দিয়েছেন এটাকে গুরুত্ব দেবেন বেশি। ইতিহাসে এরকম বিভক্ত রায়ের ইতিহাসে 90% মামলায় দেখা গেছে ওই তৃতীয় বেঞ্চ যখন হয়, তৃতীয় বেঞ্চের গুরুত্ব পায় সিনিয়র জাজ সাহেব যেটা রায় দিয়েছেন ওটা। ওটা আমার মুখের কথা নয়, ওটা হচ্ছে আপনার ইতিহাসের কথা। ইতিহাস বলে যে তখন যখন রায় আসবে ওই সময় ওটাকেই বেশি গুরুত্ব দেয়া হবে। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে আমাদের জুনিয়র সাহেব যেটা দিয়েছেন মাননীয় বিচারপতি, তিনি মূলত বলেছেন যে এই মামলাটা হাইকোর্টের রিট হিসেবে আসে না, এটা যেতে হবে সাখাওয়াতকে, যেতে হবে
ইলেকশন কমিশনের ট্রাইব্যুনালে। কিন্তু এই কথাটা যদি আমার কন্টেম্পট অফ কোর্ট হয়, আমি বলবো আমাকে মাফ করবেন আগেই। এটা হচ্ছে সাখাওয়াত নিজামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নাই ভোটে। এখন আমি যদি ইলেকশন কমিশনে যেতে হয় সেই ট্রাইব্যুনালে, তাহলে কিন্তু আমাকে তার সঙ্গে ওই নিজামের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হতে হবে। কেউ যদি এরকম মামলায় কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বী না হয়, তাহলে ওই মামলাই করতে পারে না। যেখানে আমাকে যাওয়ার জন্য বলা হলো, আমি আইনত সেখানে যেতেই পারি না, যেহেতু আমি তো তার সঙ্গে ভোট করি নাই। সেরকম আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, আমি ট্রাইব্যুনালে গেলাম, আমাকে তো 3টা আসনে ভোট করতে চাইলাম, দিল না, ডিসির অফিস থেকে বাতিল হলো। আমি ট্রাইব্যুনালে গেলাম, ট্রাইব্যুনাল থেকে বাতিল হলো। হাইকোর্টে গেলাম, তাও কিছু হলো না। যদি ঠিকঠাক মতো সব থাকতো, আমি তো হয়তো আজকে আল্লাহ রহমতে 3টা থেকেই জিতে যেতাম। সেটা পরের কথা, এসব আপাতত দম্ভ করে লাভ নাই। তো যেহেতু সাখাওয়াতের অধিকার নাই ট্রাইব্যুনালে যাওয়ার, সেই জন্যই সে এখানে এসছে। সেই কারণেই সাখাওয়াত এসছে, হাইকোর্টে রিট করেছে এবং বলা হচ্ছে এটা বোধহয় এরকমই যে এটা বৈধ নয় বা এটা হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাইকোর্টে যখন রিটটা করেছে সাখাওয়াত, তখন এই রিট গ্রহণ করে আপনার রুল ইস্যু করেছিল। যেই মামলা বৈধ নয়, সে মামলা তো রুল ইস্যু হতে পারে না। এই মামলা রুল ইস্যু হয়েছিল এবং আজকে সেই রুলের নিষ্পত্তি হয়েছে, অ্যাবসলিউট হয়েছে। তাহলে আবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই রুল কে জারি করেছিল? এই রুলটা জারি করেছিল হোসেন হায়দার চৌধুরী, যিনি বর্তমান ঢাকার হাইকোর্টে অত্যন্ত নামজাদা একজন মানুষ। ওনার সততা, ওনার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নাই, যার জন্য হাইকোর্ট ডিভিশনকে ওনাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে গেছে, যেখানে চিফ জাস্টিসের সঙ্গে ওনার বেঞ্চ। সুতরাং ওটা যদি এইভাবে মামলাই হতে না পারে, তাহলে হোসেন হায়দার চৌধুরী রুল জারি করলেন কিভাবে? হোসেন হায়দার চৌধুরী এটাকে গ্রহণ করলেন কিভাবে? ওটা যদি অবৈধ হতো, এটা তো দায়েরের পর্যায়ে এটা শেষ হয়ে যেত। এখন আমি মনে করি যে এটা একেবারেই নিজামের জন্য কোনো সুখবর নয়। এটা আপনার তাদের জন্য দুঃসংবাদী। কারণ নিজাম যে মুহূর্তে চলে যাওয়ার কথা, ফেনীতে হেলিকপ্টার নিয়ে বলার যে শেষ হয়ে গেছে কতবার মতো, এটা করে নাই। কারণ আর কেউ না বুঝুক, নিজাম কিন্তু বুঝেছে যে বিষয়টা ভালো হয় নাই। আবার এই দেশে সমাবেশ করে একটা আন্দোলন সৃষ্টি করবে বলে লোকজন জড়ো করে, এটা হয়তো আইওয়াস ছিল আমার মনে হয়। কারণ সেটাতে তারা তেমন কেন জানি সিদ্ধান্তহীনতায় কি, কারণ এটা তারা এর রায় তো তার পক্ষে যায় নাই, তাহলে তারা আন্দোলনের দিকে গেল না কেন? আন্দোলনের দিকে গেলেও পরিস্থিতিতে কি হতো এটা তো সবাই বুঝেই। শুক্রবারে পুলিশ এসেছে দেখেই তো সব ঠান্ডা মেজাজ, এবং অনেক জায়গায় মারধর করে টানাটানি করে লোকজন এনেছে, আবার এনেছে চলে গেছে, এইসব ঘটনা ঘটেছে। এখন আমার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ মোতাবেক প্রধান বিচারপতির এই বেঞ্চে এই বিচারটা, যেহেতু মধ্যখানে একটু বন্ধ পড়ে গেছে 15-20 দিন, এই বন্ধের কারণে এটা 2 মাস, তারা আগাগোড়াই এটাকে বিলম্বিত করার প্রক্রিয়ার মধ্যে ছিল। সেটাকে যদি বিবেচনায় আনেন, বিষয়টা একটু বিলম্বিত হয়েছে, তাতে তারা যদি বলে যে লাভবান হয়েছে, কিন্তু আমি বলবো বিলম্বিত হলেই তো শেষ নয়। আমি কালকেই পত্রিকায় বলেছি যে আমরা তো অধৈর্য হয়ে যাই, কিন্তু আমরা এখন ক্ষমতায়, এই ক্ষমতার আমলে আমাদের সময় আমাদের 4 নেতাকে যে জেলখানা মেরে ফেলেছিল, সেই মামলা আমরা 3বার ক্ষমতায় ছিলাম, আজও তো নিষ্পত্তি হয় নাই। আমরা দেশের সাধারণ মানুষেরা এমনিতেই বলে আদালতি ব্যাপার, তার মানে আদালতে একটু বিলম্বিত হয়।
তো বিলম্বিত এর মধ্যে যে প্রক্রিয়া যতদূর আমরা এসে গেছি, পরবর্তীকালের এই 2-3 মাস বিলম্ব কোনো কিছুই না। আমি আশাবাদী। আমি আগেও আপনাদের যা বলেছিলাম যে এই মামলা কোনো পিছিয়ে নাই, তারা তখনই বলেছিল শেষ হয় নাই, আপনারা দেখলেন। এবং আজকেও বলতেছি এই মামলা ক্ষতি কিছুই হয় নাই। এই মামলা বরং 1 নম্বর বিচারপতির প্রতিটি মন্তব্য, প্রতিটি লাইন রেকর্ড হয়ে আছে, এবং এই রেকর্ডগুলো আগামীতে শুধু নতুন যে বেঞ্চ হবে তাতেই নয়, যদি ওরা অ্যাপিলেট ডিভিশনে যায় সেখানেও তাদেরকে কোনো রেহাই, তাদেরকে কোনো সুফল দিবে না। অ্যাপিলেট ডিভিশনে গিয়েও তার এই মূল্যায়ন, তার এই ডিরেকশন, তার এই কথাবার্তাগুলো খুবই গুরুত্ব পাবে। মোট কথা যেসব কর্মকাণ্ড করেছে রেহাই এটা হতে পারে না, বিলম্বিত হতে পারে বা কিছুদিন দীর্ঘায়িত হতে পারে, কিন্তু এটা রেহাই সবাই জানে, সবাই বলে, পুরো হাইকোর্টের সমস্ত উকিল সাহেবরা জানে ঘটনা কি। সুতরাং সবাইয়ের মুখে মুখে এই কথাটা যে রেহাই আলটিমেটলি পাবে না, বিলম্বিত হয়তো করতেই পারে। তাহলে এবার বুঝুন আরেকটা জিনিস থেকে, যখন নিজাম গেল না, আগে তো বলছে হেলিকপ্টার করে 4 জন যাবে, নিজাম যখন গেল না, হাই স্কুল মাঠে একটা সমাবেশ ডাকলো, সমাবেশে লোকজন খুব একটা নাই, তবু রহমান বেগম ঘোষণা দিল যে বিশেষ কারণে নিজাম আসতে পারে নাই, আর আপনারা হতাশ হবেন না, হতাশ হবার কোনো কারণ নাই। আমি জিজ্ঞেস করি, কেউ কি হতাশ হয়েছে আপনাকে বলছিল? হতাশ যে হওয়ার বিষয় আছে, এটা সিনিয়র লোক তো রহমান বেগম কিন্তু বুঝে গেছে। এখন রহমান বেগম না বুঝলে হতাশ হবেন না, এটা ঘোষণা দেওয়ার কি দরকার? মানুষকে চাঙ্গা করার জন্যই তো এরা 24 ঘন্টা মিথ্যার মধ্যেই আছে, গুজবের মধ্যেই আছে। গত 2-3 দিন কত শত গুজব রটিয়েছে, তার কোনো ইয়ত্তা নাই। তো এখনো এই কথাটা থেকে কিন্তু আবার বোঝা যায় যে মানুষ হতাশ হয়ে যেতে পারে রায়ের কারণে। তারা তো আবার অনবরত বলছিল, মুখখানে গেছে, মুখের কাছে গেছে, এইটা করছে ওইটা করছে, তারা খালাস পাবে আজকে। তো খালাস যখন পায় নাই, এটাই তো তাদের জন্য একটা পরাজয়। এই পরাজয়টাকেই তারা স্বীকার করতে চায় না, উল্টা মাথা খারাপ হয়ে গেছে। এই মাথা খারাপ হয়ে গিয়ে কিছু কিছু উদ্ভট সিদ্ধান্ত দিচ্ছে, উদ্ভট কথাবার্তা বলছে। আমাকে প্রতিরোধ করুক, আমাকে প্রতিরোধ করুক না, আমি মানুষ একজন, কি আছে। কিন্তু আজকে যে তারা জিম্মি করে ফেলেছে লক্ষ লক্ষ 15 লক্ষ মানুষকে, এখান থেকে তো মানুষকে মুক্ত করতে হবে। আজকে আমাদের ফেনী মুক্ত দিবসের শপথ হতে হবে, শুধু মুক্তিযোদ্ধার নয়, জনগণকে আজকে শপথ নিতে হবে যে শুধু ফেনী মুক্ত নয়, দেশ মুক্ত নয়, এই জিম্মি দশা থেকে ফেনীর মানুষকে মুক্ত করতে হবে। সেই মুক্তির যুদ্ধে, মুক্তির সময় মানুষ মরে। এই সময় যদি আমি মরেও যাই, 71 বছর বয়স, মরেও যাই, কি আছে, আর ক বছর বাঁচবো। অবশ্য আমি একবার শুনেছিলাম যে একরামের আগেই আমাকে মারার সিদ্ধান্ত ছিল, কিন্তু আলাউদ্দিন নাসিম নাকি বলেছে থাক, এটা কোন রকমে, এটা তো বয়সে বৃদ্ধ হয়ে গেছে, এটা এমনি মারা যাবে, বাধ্য এটা, নাহলে বলে আমার আরো আগেই মারি ফেলাইতো। এবার সত্য মিথ্যা তো আর বলা মুশকিল, জানি না। তো এখন এই আলাউদ্দিন নাসিম কিন্তু টুঙ্গিপাড়ায় যেটা বলেছিল, আমি ফেরির রাজনীতিতে আর মাথা ঘামাবো না, এরকম একটা কথা সে 2005-এও বলছিল আমাকে, কিন্তু আরো বেশি করে ঘামাইল। তো এইটা টুঙ্গিপাড়ায় তো সেদিন বোধ এখনো 1 মাসও হয় নাই, সেখানেও আবার বললো একই কথা, ফেনী নিয়ে আমি মাথা ঘামাবো না, ওইটা নিয়ে মাথা ঘামাবে ওবায়দুল কাদের আর নিজাম। এখন আজকে যার তার ভূমিকা, আজকে যেসব ঘটনা ঘটাইলো, এগুলো কি ফেনী নিয়ে মাথা না ঘামানোর নজির? বরং ওই যে আমাকে ক্রেস্টটাতে নাম পড়লো না, হয়তো তারই অবদান। আজকে কই শুনতেছিলাম গত 8 তারিখে ওবায়দুল কাদের আমাদের সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিবে, এরপরে শুনলাম এই 8 তারিখে দিবে। এখন আবার দেখি এটার কোনো প্রস্তুতি নাই, আলাপ নাই, কথাবার্তা নাই। এই জন্য আমার তো মনে হয়, আর আমাদের অনেক কিছু বুঝি না, যে যখন হিন্দুদের উপর অত্যাচার হয় বা হয়েছে, নাসিরনগর নিয়ে কত কিছু, আর শিশু খুন হলে শিশু নিয়ে কত কিছু, অথচ আমাদের 5 একটা হিন্দু মহিলাকে চাঁদার জন্য গিয়ে লাথি মেরে
তার একটা প্রসব হয়ে গেছে একটা, এবং সে মারা গেছে। আর আবির নামে আমাদের বাড়ির একটা ছেলেকে চুরি করে নিয়ে খুন করেছে, পরের দিন তার লাশ পাওয়া গেল। এগুলো কোনো কথা হয় না। মজুমদার বাড়িতে আপনার রিনাকে যেভাবে হত্যা করা হলো, 10-12টা ছেলে তাকে দীর্ঘক্ষণ র্যাপ করার পরে কুপিয়ে হত্যা করেছে। পরে মর্নিং ওয়াকে বেরিয়েছে 7-8টা মহিলা, এদেরকে গণধর্ষণ করেছে। এরাও হিন্দু। কিন্তু আমাদের ফেনীর ব্যাপার হলে আমার সাংবাদিক বন্ধুদের দুর্বলতা না আর কোথায় কি হচ্ছে, এগুলো খুব একটা জাতীয় পর্যায়ে নাড়া যায় না, প্রচারও হয় না, এগুলোর ব্যাপারে প্রশাসনিক কোনো কিছু হয় না। তো এখন আমাদের প্রত্যেকে একটা গজব গেছে, সেটা হলো ওসি। এই ওসি নিজে তো ধরেই না, জোনাল মেম্বারকে খুন করেছিল যারা, সেরকম একজন আসামিকে এই জয়নালের ভাইয়েরা ধরে নিয়ে ইয়েতে করেছিল, আপনার থানায় দিয়েছিল। এখন থানায় যখন নিছে, ওসি এমন ভাব দেখালো যেন এরাই আসামি, জয়নালের নিজের ভাইয়েরাই এর আসামি, তাদেরকে ধরে রাখতে চায়। এরকম জঘন্য চরিত্র ছিল। আর তো কত হাজার ঘটনা আছে। আর এদিকে এখন শুনছি আলাউদ্দিন আর নিজাম মিলে গেছে। মিলে যাক, ভেজাল টেজাল না হলে মিলে গেলে কিন্তু এটা খারাপ কিছু না। তবে আলাউদ্দিন যতই মিলে যাবে না কেন, টাকা দিয়েই মিলতে হবে। এমনি উনি খাতিল করে আদর করে কাউকে পায়ে ধরলে ওইটা করে না। সুতরাং এখন আলাউদ্দিনকে যা ব্যবসা বাণিজ্য আরো টাকা পয়সা আছে দিয়েই সবসময় মিলেমিশে থাকতে হবে। এই আলাউদ্দিন যে নিজাম বুঝতে পেরেছে এবং বলছে, কদিন থেকে বলা বলি করতেছিলাম, তারও নাম বিক্রি করে যে সে অসংখ্য দখলবাজি করেছে, তাতে কোনো শেষ নাই। একজনের জুতা দোকান, সে ওইটাকে তুলে দিয়ে সেখানে মিষ্টি দোকান করেছে। একটা লোক থেকে, আমাদের কোব্বাত সাহেবের কাছ থেকে হাজারি রোডের কাছে একটা একই দাগের জমি কিনেছে আলাউদ্দিনও, একই অংশের আরেক পাশের জমি কিনেছে আমাদের আলাউদ্দিন নামে। এখন সৌদি আরবের জেদ্দার যুবলীগের সভাপতি সে দাবি করে, আমি পুরোপুরি এটা বুঝি না, জানি না, দাবি করে আমার কাছে এসেছিল। এখন আলাউদ্দিন তার কাছে প্রস্তাব করলো যে এই জমিটা আমি নেব, আমার কাছে বিক্রি করো। তবু সে কিছুটা দরদাম করেছিল, কিন্তু যেভাবে বলে, যেখানে এখন 20 লাখ টাকা দাম, সেখানে সে বলে 3,000, 5,000, 2,000 এরকম। তখন সে বললো যে না, আমি চলে যাচ্ছি সৌদি আরব, আমি এখন আর বিক্রি করব না, আর একটু দাম টাম বাড়লে বিক্রি করব। এই সময় সে সৌদি আরব যাওয়ার আগেই তারটা সহ আলাউদ্দিনেরটাতে ওয়াল করে দিছে। তো এরকম ভাবে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় 1 ডিসিমেল কিনছে, তার আশেপাশে 20 ডিসিমেল সে দখল করলো। তো এই যে দখলবাজি, এগুলোকেও তো রুখতে হবে। কত কাল ফেনীবাসী এইসব দেখবে? এটা সত্য, নিজাম বলেছে যেটা, যে তার নাম বিক্রি করেও অনেক কিছু আলাউদ্দিন করেছে যেটা নিজাম জানে না। তবে ওটা জানে, ওটা জানতো, কারণ ওই যেটা ভাঙচুর করেছে ওটা কিন্তু নিজামের নিজেরও, অর্ধেকের মালিক নিজাম, অর্ধেকের মালিক আলাউদ্দিন। সুতরাং সেখানে কিভাবে কি হচ্ছিল সবই সে জানে। পরবর্তীকালে টাকা দেয় নাই, ওসিডি ট্রান্সফার করেছে, এইসবের জন্য বলা হইতেছে যে এটা এইসবের জন্যই এখানে ভাঙচুর হয়েছে। আবার বলা হলো যে আমি কি জানি, এটা রেলওয়ের জায়গা, তারা করাইছে। তো রেলওয়ের জায়গাতে শিপন কেন, রেলওয়ের জায়গাতে কোহিনুর কেন দখল করতে যাবে? সেখানে পুলিশ যাবে, রেলওয়ের লোকজন যাবে। তো এগুলো আছে অসংখ্য গোজামিল। তবে মূল কথা তো শেষ নাই। কতক্ষণ হয়ে গেল আল্লাহ জানে, আমি তো আধা ঘন্টারও কম বলবো আজকে, এটা ছিল সিদ্ধান্ত। এখন শেষ কথাটা আমি বলতে চাই, এটা আমাদের আলাউদ্দিন নাসিমরা সহ নিজামরা দাবি করে যে ফেনী আওয়ামী লীগের ঘাঁটি। এখন ফেনী যদি নিজামের ঘাঁটি বা নাসিমের ঘাঁটি বা রমন বেগমের ঘাঁটি বলা হয়, আমার আপত্তি নেই, কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি বললে আপত্তি আছে। এই জন্যে আওয়ামী লীগের এমপির আসন ভোটে হয় 3টা আসনের মধ্যে একটা হচ্ছে স্বতন্ত্র সোনাগাজীরটা, একটা হচ্ছে জাসদের সাগরনাইয়ারটা, আরেকটা হচ্ছে ফেনীরটা। এটা হচ্ছে নিজাম বিনা ভোটের এমপি, এবং এখন অবৈধ হতে যাচ্ছে। তাহলে প্রমাণ হলো 3টার একটাও আওয়ামী লীগের না।
যেই জেলায় 3টা সিটের মধ্যে একটা সিটও আওয়ামী লীগের না, আচ্ছা ধরি একটা তাহলে আর 2টা নাই, তাহলে কি করে বলা হয় যে এটা আওয়ামী লীগের ঘাঁটি? বারবার ওই মেম্বার কতগুণাকে বিনা ভোটে ভোট কেন্দ্রে কাউকে যেতে না দিয়ে মেম্বার করেছেন, চেয়ারম্যান করেছেন, এটা দিয়ে না, এটা দিয়ে প্রমাণ হবে না। আপনাকে সর্বোচ্চ সংস্থার দিয়ে এমপি কয়জন আছে সেটা দিয়ে, যেমন এখন যদি বিএনপি আওয়ামী লীগ এদের কারা ক্ষমতায় যাবে, কাদের শক্তি বেশি, এটা প্রমাণ করতে হয়, তাদেরকে মেজরিটি এমপি দিয়ে করতে হবে। এখানেও তো আমরা ঘাঁটি যদি প্রমাণ করতে হয়, ঘাঁটি করছে যদি বলি, তাহলে এমপি হতে হবে। এখন 3টা এমপির একটাও নাই, আর 2টা তো নমিনেশনে, ওই সুরমা নমিনেশনে, সেটা ভিন্ন বিষয়। এরপরে আমার বোধহয় একটু সিগন্যালও এসেছে যে কথা বেশি হয়ে যাচ্ছে, তো কথা বেশি সেটা আর আগে বললাম যে বলবো না, কিন্তু ওই মামলার কথাটা যেহেতু গুরুত্বপূর্ণ, আবারও বলছি যে মামলায় সাখাওয়াতেরই জিত হয়েছে আজ, নিজামের নয়। এবং এই মামলা শেষ হয় নাই, এই মামলা বরং আরো এগিয়ে গেছে। এই প্রক্রিয়াগুলো এরকম রিট মামলায় পার হয়ে আসতে হয়, না এসে এইগুলো হতে পারে না। সুতরাং যেই মামলার সূত্রপাত করেছেন হোসেন হায়দার চৌধুরী, সেই মামলাতে কোনো খুঁত থাকবে এটা আমি অন্তত বিশ্বাস করি না। উনি বিজ্ঞ, দক্ষ এবং একজন সৎ মানুষ হিসেবে ওনার এই মামলার পরে প্রমোশন হয়েছে, উনি এপিলেট ডিভিশনে চলে গেছেন। তো ওনার কাছে কিন্তু আলটিমেটলি ওনার কাছে এই মামলা যাবে। তাহলে কি উনি নিজের হাতে নিজেই বলবেন যে এটা তো রিট হওয়াটাই অবৈধ হয়েছে? এটা হতে পারে না। মোট কথা আমি আশাবাদী যদি কোনো পয়েন্টে কেউ বলতে পারেন, বলতে মানে তাদের জিত হতো, তাহলে তো আরেকটা বিষয়, তারা তো আনন্দ মিছিল করতো, সেজন্য তো প্রস্তুতি ছিল। আনন্দ মিছিল করে নাই, তাদের নেতারা বুঝতে পেরেছে তো। সুতরাং আমরা কেন, আমাদের লোকজন কেন হতাশ হবে? বিলম্বিত হচ্ছে এইটা একটা ঠিক আছে, কিন্তু বিলম্বিত হলেই তো অধৈর্য হওয়ার কিছু নাই। আমাদের আজকে 45 বছর পর্যন্ত জাতীয় নেতাদের মেরেছে, সেই মামলা চলছে। আর এটা তো কিছুতেই, যদি তারা এপিলেট ডিভিশনেও যায়, এটা যে নতুন বেঞ্চ করবে সেটাকে যায়, এমনকি হয়তোবা সাখাওয়াতও যেতে হতে পারে, তাতেও সর্বোচ্চ 6 মাস। তো 6 মাস যারা যদি কেউ অপেক্ষা করতে না পারেন, তাহলে এই মামলার খবর নিয়েন না। মামলা সাখাওয়াতের পক্ষে, মামলা আজ হোক আর কাল হোক, সাখাওয়াতের পক্ষেই রায় হবে এবং নিজামের বিরুদ্ধে যাবে, তাকে জেলেও যেতে হবে। এই জেলে গেলেই তা জেল থেকে ফিরে এসে এই সাম্রাজ্য আর ফিরে পাবে না। তো আজকে আগে বলছিলাম, সারা দিন টেলিফোনে কথা বলতে বলতে ক্লান্ত নয়, অসুস্থ হয়ে গেছিলাম, সারাক্ষণ টেলিফোনে কথা বলতে হয়েছিল। তো এখন সেই আমার কথা নয়, অন্যদের কথা নয়, রবীন্দ্রনাথের সেই পুরানো কথা দিয়েই শেষ করি। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জয় বাংলা। থেকে সেটটা করেন, কাটিয়ে না সরাসরি।